আমরা এখন ডিএনএ ব্লকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব। হোয়াই জিঙ্ক ক্যাডমিয়াম অ্যান্ড মার্কারি আর নট ট্রানজিশন এলিমেন্ট? জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি কেন ট্রানজিশন এলিমেন্ট না? জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি ট্রানজিশন এলিমেন্ট না, কারণ transition element is defined as one which has incompletely filled d orbital in ground or any of common oxidations। আচ্ছা, যেগুলো আমাদের কাছে ট্রানজিশন এলিমেন্ট আছে, মানে ট্রানজিশন এলিমেন্ট যেগুলো হয় মেনলি, ওগুলো হচ্ছে গ্রাউন্ড স্টেটে আর কমন এক্সাইটেড স্টেটে ওরা হচ্ছে গ্রাউন্ড স্টেটে ওরা হচ্ছে ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল দেখায়। কিন্তু জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এই তিনটারই হচ্ছে যে কোনো অক্সিডেশন স্টেট, মানে যে কোনো কমন অক্সিডেশন স্টেট অথবা ওদের যে নিজের গ্রাউন্ড স্টেট, ওখানে ওদের আনপেয়ার্ড ইলেকট্রন নাই। ওদের সবগুলো হচ্ছে মানে ভ্যাকেন্ট কোনো অরবিটাল নেই, ওদের সবগুলো হচ্ছে কমপ্লিটলি ফিল্ড, কোনো ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল নেই। দেয়ারফর দে আর নট কনসিডার্ড ট্রু ট্রানজিশন এলিমেন্ট। যদি ওদের কাছে থাকতো ডি অরবিটাল ভ্যাকেন্ট, তাহলে ওদের বলা হতো যে ওরা ট্রানজিশন এলিমেন্ট, কিন্তু ওদের সিউডো ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, কারণ ওরা হচ্ছে মানে যে ডি ব্লক হয় না, ডি ব্লকে আছে ওরা, ওরা ডি ব্লকে আছে, কিন্তু ওরা 3D সিরিজে আছে, ওরা 3D সিরিজে আছে, সব কিন্তু ওদের সব স্টেটে, গ্রাউন্ড স্টেট হোক বা এক্সাইটেড স্টেট হোক, মানে যেটা মোস্ট কমন এক্সাইটেড স্টেট, ওই স্টেটগুলোতে ওদের হচ্ছে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। পরেরটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ পিরিয়ড, হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্যালেডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হ্যাজ এন অ্যানোমালাস ইলেকট্রনিক কনফিগারেশন হোয়ার অল 5s ইলেকট্রনস জাম্প টু 4d অরবিটাল টু কমপ্লিটলি ফিল ইট। যেরকম ইলেকট্রনিক কনফিগারেশন অফ প্যালেডিয়াম হচ্ছে ক্রিপ্টন 4d10 5s0, এটা মনে রাখতে হবে, ক্রিপ্টনের পর 4d10 5s0। অ্যাকচুয়ালি যেটা নর্মাল নিয়ম সেটা হচ্ছে আগে 5s এ ফিল হয়, তারপর 4dতে, কিন্তু ক্রিপ্টনে এটা উল্টা দেখা গেছে। এটা দেখা গেছে যে ক্রিপ্টনে আগে 4d10 হয়েছে, তারপর 5s0, মানে 5s এ কোনো ইলেকট্রন নয়। তারপর বলছে হোয়াই ডি ব্লক এলিমেন্টস ডোন্ট শো চেঞ্জ অর ডোন্ট ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার। ডি ব্লকে যে এলিমেন্টগুলো আমরা দেখি ওগুলো হচ্ছে কোনো মানে নর্মালি চেঞ্জ শো করে না, মানে অনেকটা হচ্ছে মানে দেখতে একই রকম হয়, মানে সব ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, মানে কাইন্ড অফ রিলেটেড হয় এগুলো, প্রায় একই রকম। কিন্তু কেন হয় এটা? ইন এ ট্রানজিশন সিরিজ অ্যাজ উই মুভ ফ্রম লেফট টু রাইট, দ্য ইনার n-1d orbitals are progressively filled while the outermost ns orbital electrons are কনফিগারেশন রিমেন্স লার্জলি সেম, ইউজুয়ালি টু। ব্যাপারটা হচ্ছে আমরা যখন ডি ব্লকে ফিল করছি তখন আমরা যে লাস্ট অরবিটাল নিচ্ছি এনএস, যেরকম ফর এক্সাম্পল যদি আমি থ্রি ডি এলিমেন্ট নেই, মানে ফর এক্সাম্পল যদি 3D সিরিজ নেই আমি, তো কী হচ্ছে আমি 4s2 এর যেটা কনফিগারেশন 4s2টাকে 4s2ই রাখছি, কিন্তু যে 3Dতে আমি যেগুলো ইলেকট্রন বের করছি বা ঢোকাচ্ছি ওগুলো আমি 3D থেকে চেঞ্জ করছি, 4s থেকে আমি চেঞ্জ করছি না। মানে আগে আমার ফাংশনিং হচ্ছে 3Dতে হচ্ছে, সেটা না হলে 4s হচ্ছে। ওই জন্য এখানে বলছে যে হচ্ছে যেহেতু 4s কোনো ইলেকট্রনের চেঞ্জ আসছে না, মানে লাস্ট যে অরবিটাল ওখানে ইলেকট্রনের চেঞ্জ আসছে না, আর n-1d মানে লাস্ট অরবিটালের যে আগের অরবিটাল যেটা পেনাল্টিমেট অরবিটাল, ওখানে যেহেতু চেঞ্জ আসছে তাই এটাকে বলা হয় যে মানে সিমিলার প্রপার্টি থাকবে। আর the elements in a given period of d block show horizontal similarities and do not differ drastically from one another compared to s and p block element. Why d block elements show both metallic and covalent bond? ডি ব্লক এলিমেন্ট মেটালিক আর কোভ্যালেন্ট বন্ড কেন দেখায়? ডি ব্লক এলিমেন্ট মেটালিক আর কোভ্যালেন্ট বন্ড এই জন্য দেখায় কারণ ট্রানজিশন মেটাল হ্যাভ ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট এনএস অরবিটাল উইথ। আচ্ছা, ডি ব্লক এলিমেন্টে যে একদম আউটারমোস্ট অরবিটাল আছে যেটা এনএস অরবিটাল, মানে আমরা ফর এক্সাম্পল ধরলাম যে 3D সিরিজ যদি আমরা নিই, তাহলে আমাদের যে 4s অরবিটালটা পাচ্ছি যেটা হচ্ছে লাস্ট অরবিটাল, ওটা হচ্ছে মেটালিক বন্ড বানায়, কিন্তু ওটা মেটালিক বন্ড বানায় কিন্তু হচ্ছে ওদের যে ইনার অরবিটাল থাকে, মানে 3D অরবিটাল ফর এক্সাম্পল ধরছি, ওখানে হচ্ছে মানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। এবার কারো কাছে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে দিস আনপেয়ার্ড ডি ইলেকট্রন ক্যান ওভারল্যাপ উইথ আদার অরবিটাল অফ আদার অ্যাটমস টু ফর্ম কোভ্যালেন্ট বন্ড। মানে এটাতে হলো যে আমাদের যে আউটার মোস্ট এনএস অরবিটাল ওটা কিন্তু মানে ওটা মেটালিক বন্ড বানাচ্ছে, কিন্তু যে কোভ্যালেন্ট বন্ড কোনটা বানাচ্ছে তাহলে যেটা n-1d আছে ওটা। হোয়ার ক্রোমিয়াম, মলিবডেনাম, W the tungsten very hard, while zinc, cadmium, mercury very soft. Hardness depends on strength of metallic bonding, which increases with number of unpaired valence electron available. আমরা দেখবো যে ক্রোমিয়াম, মলিবডেনাম আর টাংস্টেন এগুলোর কাছে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ডি ইলেকট্রন আছে, যেরকম D5, লিডিং টু এক্সেপশনালি স্ট্রং ইন্টার অ্যাটমিক মেটালিক বন্ডিং। কনভার্সলি জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি হ্যাভ নো আনপেয়ার্ড ডি ইলেকট্রন রেজাল্টিং ইন ভেরি উইক মেটালিক বন্ড। এটা তো বোঝাই গেল যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন নাই, যেহেতু ওরা ফুললি ফিল্ড, ওই জন্য অত স্ট্রং ওরা
ওই মেটালিক বন্ড বানাতে পারে না, তাহলে মেটালিক বন্ডটা খুব সফট হয়। হোয়াই তা কী বলছে, অ্যাটমিক রেডিও অফ 3D সিরিজ। আচ্ছা, অর্ডার অফ অ্যাটমিক রেডিও অফ 3D সিরিজ, আর কেন অ্যাটমিক রেডিও অফ 3D সিরিজের অর্ডার কি? ডিক্রিজেস ফ্রম স্ক্যান্ডিয়াম টু ম্যাঙ্গানিজ, মানে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ রিমেন্স অলমোস্ট কনস্ট্যান্ট ফ্রম ফেরাস টু নিকেল, ফেরাস, কোবাল্ট, নিকেল increases slightly from copper to zinc. কপার থেকে জিঙ্কে যেতে গেলে ইনক্রিজ হয়ে যায়। কিন্তু এটা কেন হয়? এটা বলছে দ্য ইনক্রিজিং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ পুলস দ্য ইলেকট্রনস ক্লোজার ওভার। আচ্ছা হ্যাঁ, যখন আমরা স্ক্যান্ডিয়াম থেকে টাইটানিয়ামে যাচ্ছি, টাইটানিয়াম থেকে ভ্যানেডিয়াম যাচ্ছি, ভ্যানেডিয়াম থেকে ক্রোমিয়াম যাচ্ছি, এটা হচ্ছে সাইজ কমছে। এটা একটা কমারই কথা, কারণ যত আমরা অ্যাটমিক নাম্বার বাড়াবো তত হচ্ছে কী হবে, তত যেই সাইজ কমবে, কারণ ওটাতে কী হবে, কারণ স্ক্যান্ডিয়াম টু ম্যানেজ যেটা হবে যে ওভারকামিং দ্য উইক শিল্ডিং অফ অ্যাডেড ডি ইলেকট্রন কজিং দ্য রেডি টু ডিক্রিজ, মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটা, ওটা হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টানবে, মানে নিউক্লিয়াস অ্যাকচুয়ালি ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তো এটা ছোটো হতে থাকবে, কারণ নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার চার্জ আছে ওটা বেড়ে যাবে, আর ওটা তাই ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তো সাইজ হচ্ছে কমতে থাকবে কজিং। হ্যাঁ, কিন্তু ফেরাস থেকে যখন আমরা নিকেলে যাচ্ছি তখন কী হচ্ছে, শিল্ডিং মানে হচ্ছে যেই আমাদের যে আউটার মোস্ট শেলের যে ইলেকট্রন থাকে না, ওরা হচ্ছে শিল্ড করে রাখে যাতে হচ্ছে অন্য কোনো ইলেকট্রন, মানে ওরা হচ্ছে একটা কী বলবো, মানে এইভাবে শিল্ড করে যাতে বাইরের থেকে কোনো ইলেকট্রন না আসতে পারে, মানে ইলেকট্রন রিপালশন বলতে পারি আমরা। দ্য শিল্ডিং এফেক্ট আমরা স্পিনিং এফেক্টও বলি। দ্য শিল্ডিং এফেক্ট অফ দ্য অ্যাডেড ডি ইলেকট্রন বিকাম স্ট্রং ইনাফ টু এক্স্যাক্টলি ব্যালেন্স দ্য ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জ কিপিং দ্য সাইজ রাফলি কনস্ট্যান্ট। মানে ব্যাপারটা হচ্ছে যে মানে নিউক্লিয়াস তো ইলেকট্রনকে নিজের দিকে টানছে, কিন্তু নিউক্লিয়াসের পরে যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলো আবার ওগুলোকে ধাক্কা মারছে পিছন দিকে, রিপালশন করছে, মানে এদিকে অ্যাট্রাকশন, এদিকে রিপালশন। কিন্তু কী হচ্ছে, কপার থেকে যখন আমরা জিঙ্কে যাচ্ছি তখন যে ইলেকট্রনিক রিপালশন আমি যেটার কথা বললাম ওটা বেড়ে যাচ্ছে, ওটা বেড়ে দেওয়ার জন্য জিঙ্কের সাইজ হচ্ছে কপার থেকে বেড়ে যাচ্ছে। এরপরে আছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন কাকে বলে? It is the steady and continuous decrease in atomic and ionic radii in the +3 oxidation state of lanthanoids. As the atomic number increases from cerium to lutetium, it is caused by the imperfect shielding of one of 4f electron by other. As the nuclear charge increases, the 4f electrons are unable to effectively shield the outer electrons, causing the atom to shrink. হ্যাঁ, ল্যান্থানয়েড কন্ট্রাকশন মানে কি? প্রথমে কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন মানে হচ্ছে শ্রিঙ্ক হওয়া, কন্ট্রাকশন মানে হচ্ছে ছোটো হয়ে যাওয়া। কিন্তু এটা ছোটো কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ল্যান্থানয়েড সিরিজে আমরা যখন দেখি তখন কি হয়, ল্যান্থানয়েড সিরিজে হচ্ছে it is a steady and continuous decrease in the atomic and ionic radii of lanthanoids. Its atomic number increases from cerium to lutetium. It is caused by the imperfect shielding of ব্যাপারটা হচ্ছে আমরা যখন নর্মালি উপর থেকে নিচে যাই তো যে অ্যাটমটা হয় ওটার সাইজ বাড়ে, কিন্তু ল্যান্থানয়েডে হচ্ছে ওটার সাইজ অ্যাকচুয়ালি কমে যায়, ওটা উল্টা হয়। কেন? কারণ সাইজ কমে যায়, কারণ যে হচ্ছে ইলেকট্রন শিল্ডিংয়ের যেটা এফেক্ট হয় আর কি, ইলেকট্রন শিল্ডিংটা এখানে খুব উইক হয়, যেহেতু হচ্ছে যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার চার্জ ওটা হচ্ছে অনেকটা বেশি হয় শিল্ডিং থেকে, তো নিউক্লিয়াস হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, তো এই জন্য আমাদের যে অ্যাটমটা হয় ওটা কন্ট্রাক্ট হয়ে যায়। ইট ইজ কজড বাই দ্য ইমপারফেক্ট শিল্ডিং অফ 1/4f ইলেকট্রন বাই আনাদার। যেটা বললাম যে 4f যে ইলেকট্রনগুলো থাকে ওগুলো প্রপার শিল্ডিং করতে পারে না, ওই জন্য নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, ওই জন্য 4f ইলেকট্রন 4f ইলেকট্রন শিল করতে পারে না, ওই জন্য ইলেকট্রন অ্যাটমগুলোকে টানে আর ওটা শিঙ্ক করে যায়, যেই অ্যাটমের সাইজ ওটা শিঙ্ক করে যায়। এক্সপ্লেন সিউডো ট্রানজিশন এলিমেন্ট আমরা দেখলাম যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এদের কাছে এরা হচ্ছে ট্রানজিশন সিরিজে বিলং করে, কিন্তু এদের কাছে কমপ্লিটলি ফিল্ড ডিসাবশেল আছে, কিন্তু কাউকে যদি ট্রানজিশন এলিমেন্ট হতে হয় ওর কাছে লাগবে ইনকমপ্লিটলি ফিল্ড ডিসাবশেল, তাই এটাকে বলে সিউডো ট্রানজিশন এলিমেন্ট। স্ট্রাকচার অফ ট্রানজিশন এলিমেন্ট, স্ট্রাকচার কি ট্রানজিশন এলিমেন্টের? একটা হচ্ছে সিসিপি, মানে মেনলি এটা এইচসিপি আর সিসিপি মনে রাখতে হবে। এইচসিপি মানে হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, সিসিপি মানে হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং। ডিউ টু স্ট্রং মেটালিক বন্ডিং, এদের হচ্ছে স্ট্রং মেটালিক বন্ডিং আছে, আর ক্রিস্টালাইজ ট্রানজিশন এলিমেন্টস ক্রিস্টালাইজ ইন
টিপিক্যাল ক্লোজ প্যাকিং মেটালিক, এদের হচ্ছে মেটালিক স্ট্রাকচার হয় মেনলি। হোয়াই ট্রানজিশন এলিমেন্টস শো ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট। আচ্ছা, ট্রানজিশন এলিমেন্টগুলো ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট কেন দেখায়? এরা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট এই কারণে দেখায় যে দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন ইনার n-1d orbital and outermost ns orbital is very small. Therefore, electrons from both energy level can be lost or participate in bond formation leading to variable. আচ্ছা হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ট্রানজিশন এলিমেন্ট দেখি তখন কি হয়, ওদের যে n-1d অরবিটাল আছে আর যে ns অরবিটাল আছে, ns অরবিটাল হচ্ছে একদম লাস্ট অরবিটাল, n-1d হচ্ছে তার আগের অরবিটালটা। কি হয়, ওদের যে এনার্জি ডিফারেন্স হয়, এটা ওটা হচ্ছে খুব ছোট হয়, ওদের দুজনের ভিতরে যে এনার্জি ডিফারেন্স হয় ওটা খুব ছোট হয়। দেয়ারফোর ইলেকট্রনস ফ্রম বোথ এনার্জি লেভেল ক্যান বি লস্ট। ওই জন্য কী হয় ওদের, মানে নর্মালি কী হয়, নর্মালি আমরা যখন অন্য মেটালদের দেখি, মানে অন্য কোনো মেটাল বা অন্য কোনো এলিমেন্ট বা কিছু যখন দেখি, ওরা লাস্ট যে ওদের কাছে সাবশেল বা লাস্ট যে ওদের কাছে অরবিটাল থাকে ওখান থেকে ইলেকট্রন বের করে। কিন্তু এখানে ট্রানজিশন এলিমেন্টে কী হয়, ওদের যে লাস্ট অরবিটাল আর লাস্ট বাট ওয়ান, ওদের যে মানে লাস্টের আগের অরবিটাল, ওই দুটোর থেকে হচ্ছে ইলেকট্রন যেতে পারে। কেন? কারণ ওদের দুজনের এনার্জি যে গ্যাপ হয়, ওদের দুজনের এনার্জি গ্যাপটা খুবই কম, মানে প্রায় সিমিলার এনার্জি, তাই যে কোনো জায়গা থেকে আমরা ইলেকট্রন রিমুভ করে দিতে পারি। তাই হচ্ছে এটা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখায়, কারণ ইলেকট্রন বের হলেই তার বন্ডিংয়ে পার্টিসিপেট করবে। হোয়াই ম্যাঙ্গানিজ শোস এক্সেপশনাল লো মেল্টিং পয়েন্ট। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমরা যখন 3D সিরিজ দেখি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, কোবাল্ট, কপার নিকেল, জিঙ্ক, যখন আমরা এগুলো দেখি তখন এদের মধ্যে যে ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজের হচ্ছে যে মেল্টিং পয়েন্ট আছে না, ওটা হচ্ছে এক্সেপশনালি লো। কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 4s2 আছে 4s2 কমপ্লিটলি ফিল, মানে খুবই স্টেবল। 3d5 আছে হাফ ফিল, মানে খুব স্টেবল। এরা স্টেবল কারণ হচ্ছে 3d5 4s2 এগুলো হচ্ছে সিমেট্রি মেনটেন করে। তো যেহেতু এরা সিমেট্রি মেনটেন করছে, তাই এটা এক্সেসিভলি স্টেবল মানে এটা এক্সেসিভলি স্টেবল এলিমেন্ট ম্যাঙ্গানিজ। তো এটার জন্য কি হচ্ছে, যে দ্য কনফিগারেশন ইজ হাইলি স্টেবল, মিনিং ডি ইলেকট্রনস আর হেল্ড টাইটলি। তো ওদের কাছে যে ডি ইলেকট্রন আছে না, ওগুলো হচ্ছে টাইটলি হেল্ড হয়ে আছে। আর কোনো জিনিস যদি অবভিয়াসলি টাইটলি হেল্ড হয়ে থাকে, তো ওটা মেল্ট করা তো ইজি হবে না, ওটার জন্য আমাদের অনেক হিট দিতে হবে। তো এটার জন্য কি হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে টাইটলি বাই দ্য নিউক্লিয়াস, অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাঙ্গানিজের মেল্টিং পয়েন্ট লো হয়, কারণ নিউক্লিয়াস হচ্ছে ওগুলো টাইটলি হেল্ড করে রেখেছে। অ্যাজ এ রেজাল্ট দে আর লেস অ্যাভেলেবল টু পার্টিসিপেট ইন মেটালিক ডিল। আচ্ছা, নিউক্লিয়াস যেহেতু টাইটলি হেল্ড করে রেখেছে ইলেকট্রনগুলো, তো মেটালিক বন্ডিং যেটা ওটা হচ্ছে ওদের খুব উইক হয়, ওই জন্য ওদের লো মেল্টিং পয়েন্ট। আমরা জানি যে মেটালিক বন্ডিং যত উইক হবে, লো মেল্টিং পয়েন্ট তত লো হবে। 13 নম্বর কোয়েশ্চেন, হোয়াই ইজ ক্রোমিয়াম 3 স্টেবল? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেকবার পিওয়াইকিউতে এসেছে। ক্রোমিয়াম 3 স্টেবল কেন? কারণ ক্রোমিয়াম 3তে 3d3 আছে। এবার কেউ বলতে পারে যে 3d3 থাকার জন্য এটা স্টেবল কেন হলো? কারণ এটা না তো 3d5 না তো 3d10, কিন্তু 3d3 এ কী হচ্ছে, যে T2g অরবিটাল আছে, মানে আমরা যখন ডি অরবিটালের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং করি তখন ওটা হচ্ছে এই T2g আর হচ্ছে এই ইজি অরবিটালে ব্রেক হয়। আর এখানে 3d3 আছে, মানে 1 2 3 3d3 আছে, হ্যাজ এ হাফ ফিল্ড T2g লেভেল, T2g3 in an octahedral crystal field. The symmetrical configuration provides high crystal field splitting energy, making Cr3 plus ion exceptionally stable. Transition element with only single oxidation state হচ্ছে স্ক্যান্ডিয়াম হবে, স্ক্যান্ডিয়ামের সিঙ্গেল অক্সিডেশন স্টেট থাকে। হয় ম্যাঙ্গানিজ, জিঙ্ক, নিকেল শো নেগেটিভ ভ্যালু অফ। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন আসছে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, নিকেল এগুলা নেগেটিভ ভ্যালু অফ ইনট কেন শো করে? ইনট মানে হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, মানে এরা রিডিউস হতে চায় না। কেন রিডিউস হতে চায় না? ব্যাপারটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ডিপেন্ডস অন সাম অফ সাবলিমেশন এনথালপি, আয়োনাইজেশন এনথালপি, হাইড্রেশন এনথালপি, মানে সাবলিমেশন এনথালপি, আয়োনাইজেশন এনথালপি আর হাইড্রেশন এনথালপি। সাম অফ সাবলিমেশন, আয়োনাইজেশন, হাইড্রেশন, এই তিনটা। মানে কোনো এলিমেন্ট, ওটার যদি আমি ইনট মানে ইলেকট্রোড পোটেনশিয়াল যেটা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ওটা যদি আমি ডিফাইন করতে চাই বা ওটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, আমাকে তাহলে কী করতে হবে? আমাকে সাম অফ সাবলিমেশন এনথালপি, আয়োনাইজেশন এনথালপি আর হাইড্রেশন এনথালপি, এই তিনটার অ্যাডিশন করতে হবে। তো এটার জন্য কী হচ্ছে, ম্যাঙ্গানিজ হচ্ছে D5, জিঙ্ক হচ্ছে D10, have highly negative inert value because their +2 ions are exceptionally stable. এদের যে +2 আয়ন আছে না, ওরা হচ্ছে এক্সেপশনালি স্টেবল। এটা হচ্ছে হাফ ফিল্ড, ফুললি ফিল্ড। অবভিয়াসলি কারো যদি হাফ ফিল্ডে ফুললি ফিল্ড হয়, তাহলে ওরা অবভিয়াসলি স্টেবল হবে, কারণ এটা সিমেট্রিক্যাল।
তো ওই জন্য কি হচ্ছে, ওই জন্য হচ্ছে এদের ইনট ভ্যালু খুব মানে খুব এক্সেপশনালি নেগেটিভ। এবার কি হয়েছে, নিকেল কি করে, আমরা তো এটা ম্যাঙ্গানিজ আর জিঙ্ক দেখুন, নিকেল কি করে, নিকেল শোজ এ হাইলি নেগেটিভ ইনট ডিউ টু এক্সেপশনালি হাই নেগেটিভ হাইড্রেশন এনথালপি। নিকেলের যে হাইড্রেশন এনথালপি কি, হাইড্রেশন এনথালপি হচ্ছে যখন আমরা কোনো এলিমেন্ট বা কোনো কম্পাউন্ড বা কিছুকে যখন আমরা জলে দিই, তখন জলে দেওয়ার পরে ওটা যে এনার্জিটা রিলিজ করে ওটাকে আমরা বলি হাইড্রেশন এনথালপি। নিকেলের হাইড্রেশন এনথালপি হচ্ছে এক্সেপশনালি নেগেটিভ। Nickel shows the highly negative inert due to the exceptionally high negative hydration enthalpy of nickel 2 plus ion. Nickel 2 plus ion যেটা আছে ওর হাইড্রেশন এনথালপি হচ্ছে এক্সেপশনালি লো, হুইচ হেভিলি কম্পেনসেটস ফর ইটস আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি কি বললাম, আমি বললাম যে আয়োনাইজেশন এনার্জি, সাবলিমেশন এনার্জি, হাইড্রেশন এনথালপিকে আমাকে অ্যাড করতে হয়। এবার অ্যাড করলাম, তো এবার আয়োনাইজেশন এনথালপি আমি ধরলাম কিছু একটা আছে, হাইড্রেশন এনথালপি এবার সাবলিমেশন এনথালপি আমি ধরলাম কিছু একটা আছে, কিন্তু এটার যে হাইড্রেশন এনথালপি না, এটা হচ্ছে প্রচুর লো, মানে এত লো যে হচ্ছে সাবলিমেশন এনার্জি আর আয়োনাইজেশন এনথালপি মিলেও হচ্ছে এটাকে পজিটিভ বানাতে পারেনি। ওই জন্য মানে এর হাইড্রেশন এনথালপি এত বেশি লো যে হচ্ছে ওর ইনট ভ্যালু অটোমেটিক্যালি লো হয়ে যাচ্ছে। অনলি পজিটিভ ইনট M2+ to M ফর 3D এলিমেন্টস হয়। হ্যাঁ, ব্যাপারটা এই কোশ্চেনটা হচ্ছে যে 3D এলিমেন্ট আমরা যেগুলো পাই, 3D এলিমেন্টের মধ্যে পজিটিভ প্লাস ইনট M2+ থেকে M, এটা কে দেখায়, কেন দেখায়, কপার দেখায়, এটা কপার। কেন মানে M2+ থেকে M মানে M2+ মানে কি, M2+ হচ্ছে Cu2+, এখানে ধরতে পারি M2+ হচ্ছে Cu2+ থেকে Cu, এটাকে কী বলে, রিডাকশান। শুধু হচ্ছে কপারেরই রিডাকশান পোটেনশিয়াল, যেটা শুধু কপারেরই পজিটিভ থাকে। কেন, রিডাকশান পোটেনশিয়াল হচ্ছে +0.34 থেকে পজিটিভ, ইটস অনলি এলিমেন্ট ইন 3D সিরিজ উইথ পজিটিভ স্ট্যান্ডার্ড। কেন, দিস ইজ বিকজ ইটস হাই এনথালপি অফ অ্যাটমাইজেশন। হ্যাঁ, আমি যেটা বললাম যে কপার যেটা হয় ওর এনথালপি অফ অ্যাটমাইজেশন অনেক বেশি হয়, অ্যান্ড হাই আয়োনাইজেশন এনথালপি, এর যে আয়োনাইজেশন এনথালপি হয় ওটাও অনেক বেশি হয়, আর নট because its high enthalpy of atomization and high ionization enthalpy are not completely compensated by its hydration enthalpy. ব্যাপারটা হচ্ছে যে কপারের হাইড্রেশন এনথালপি কিন্তু নেগেটিভ হয়, কিন্তু এটার যে হচ্ছে অ্যাটোমাইজেশন এনথালপি আর আয়োনাইজেশন এনথালপি এটা হচ্ছে প্রচুর পজিটিভ হয়। এটা এত বেশি পজিটিভ হয় যে হচ্ছে কপারের যে হাইড্রেশন এনথালপি ওটাকে কম্পেনসেট করতে পারে না। ওই জন্য হচ্ছে মানে কম্পেনসেট করতে পারে না বলতে মানে অতটা বেশি ওর নেগেটিভ হাইড্রেশন এনথালপি নয় কপারের, ওই জন্য ওটা পজিটিভে শো করে। হোয়াই Cr3+ থেকে Cr2+, Cr3+ থেকে Cr2+ মানে একটা ইলেকট্রন যাবে, মানে একটা ইলেকট্রনের এটা রিডাকশন হবে নেগেটিভ হয়, Mn3+ তো এটা পজিটিভ, মানে Cr3+ থেকে Cr2+ যেতে চায় না, কিন্তু Mn3+ থেকে Mn2+ যেতে চায়। Cr2+, হ্যাঁ কী বলছে, Cr2+ রিডিলি লুজেস অ্যান ইলেকট্রন, হ্যাঁ Cr2+ রিডিলি লুজেস অ্যান ইলেকট্রন টু ফর্ম Cr3+। কেন, কারণ হচ্ছে Cr3+-এ D3 কনফিগারেশন থাকে। D3 কনফিগারেশনের কথাটা একটু আগে আমরা দেখলাম Cr3+-এ, কারণ Cr3+ যেটা হয় ওখানে D3 কনফিগারেশন থাকে, কারণ ওখানে T2g অরবিটাল যেটা ওটা হাফ ফিল্ড হয়ে থাকে, T2g3 হয়ে থাকে। সিন্স ইট আন্ডারগোস অক্সিডেশন ইজিলি, ইট ইজ এ স্ট্রং রিডিউসিং এজেন্ট। যেহেতু এটার অক্সিডেশন খুব ইজিলি হয়ে যায় সেহেতু এটা হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, অ্যান্ড ইটস রিডাকশন পোটেনশিয়াল ইজ নেগেটিভ। আর Mn3+-এ কী সমস্যা, Mn3+-এ হচ্ছে D4 যেটা রেডিলি গেন্স ইলেকট্রন ফ্রম Mn2+। Mn3+ হচ্ছে D4, Mn3+ হচ্ছে D4। এবার কেউ যদি D4 হয় তাহলে ওর অবভিয়াসলি ইলেকট্রন লাগবে, ওকে D5 বানাতে হবে, ওই জন্য ওই ইলেকট্রন নিয়ে Mn2 সাইজ করছে, কারণ ওটা হাইলি স্টেবল হাফ ফিল্ড অরবিটাল। ওই জন্য হোয়াই মেনি ট্রানজিশন মেটাল ডোন্ট রিয়াক্ট উইথ অ্যাসিড, অনেকগুলো ট্রানজিশন মেটাল অ্যাসিডের সাথে রিয়াক্ট কেন করে না, এটার মেইন যেটা কারণ ওটা হচ্ছে সাম মেটালস লাইক ক্রোমিয়াম অ্যান্ড নিকেল, some metals like chromium and nickel form protective inert oxide layer on their surface rendering them to যেটা হচ্ছে ক্রোমিয়াম হয় যেটা নিকেল হয়, ওদের হচ্ছে এখানে একটা অক্সিডেটিভ মানে অক্সিজেনের লেয়ার ফর্ম হয়ে যায়, যেটা ওদের অ্যাসিডের সাথে রিয়াক্ট করতে দেয় না, মিন ট্রানজিশন। আর অন্য একটা কী বলছে, পজিটিভ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মিনস দে আর লেস রিয়াক্টিভ টু হাইড্রোজেন, ক্যান নট রিপ্লেস ইট প্লাস
ওটা মানে পজিটিভ, ওদের রিডাকশন পোটেনশিয়াল পজিটিভ হয়, ওই জন্য ওরা ওরা হচ্ছে লেস রিয়াক্টিভ হয় দেন হাইড্রোজেন অ্যান্ড ক্যান নট ডিসপ্লেস হাইড্রোজেন। আচ্ছা ওটা বলছে। এটার পরে আসছে হোয়াট আর ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড আর ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডের প্রপার্টি। ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড আর ফর্মড when small non-metal atoms like hydrogen, carbon, nitrogen get trapped inside the empty interstitial spaces of metals. আচ্ছা হ্যাঁ, যদি আমার কাছে কোনো মেটাল থাকে, ওটার একটা ক্রিস্টাল ল্যাটিস থাকে, যেরকম আমরা ক্রিস্টাল ল্যাটিস দেখেছি মেটালের, একটা মেটাল নিব, ওটার ক্রিস্টাল ল্যাটিস থাকবে। এবার ওই ক্রিস্টাল ল্যাটিসের ভিতরে কিছু স্পেস থাকবে, কিন্তু ওই স্পেসে যখন নন মেটাল যেরকম কার্বন হোক, নাইট্রোজেন হোক, হাইড্রোজেন হোক, যখন এসে ওরা ওই ক্রিস্টাল ল্যাটিসের ভিতরে ঢুকে যায়, আর ঢুকে গিয়ে যখন ট্র্যাপ হয়ে যায় ওখানে, তখন যে এমটি স্পেসগুলো থাকে ওগুলো এমটি স্পেসগুলো ফুলফিল হয়ে যায়। ওটার জন্য কী হয়, ওটার জন্য হচ্ছে কম্পাউন্ডগুলো খুব হার্ড হয়ে যায়। ওই কম্পাউন্ডগুলোকে হচ্ছে আমরা বলি ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড। ওগুলোর ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডের কিছু এক্সাম্পল হচ্ছে যেরকম ব্রোমাইড ঢুকে যায় ডায়মন্ডের মধ্যে, মানে এটার প্রপার্টি দেখতে হবে, প্রপার্টিগুলো ইম্পর্টেন্ট আছে। যেরকম খুব হার্ড হয়, কেউ যদি হার্ড হয় অবভিয়াসলি মেল্টিং পয়েন্ট খুব হাই হবে, মেটালিক কন্ডাক্টিভিটি ওদের বেশি হবে, রিটেন করবে ওরা, কারণ মেটালের মধ্যে ঢুকে গেছে। কেমিক্যালি ইনার্ট হবে, কারণ রিয়াকশন করবে না ওরা। হোয়াই ডি ব্লক মেটালস শো ক্যাটালিটিক প্রপার্টিস, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, কারণ ওদের ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট থাকে, অ্যালাউইং দেম টু ফর্ম আনস্টেবল ইন্টারমিডিয়েট কমপ্লেক্সেস উইথ রিয়াক্ট্যান্টস ইজিলি। আচ্ছা এবার আমি বলছি, এবার হচ্ছে ক্যাটালিস্ট মানে কি? ক্যাটালিস্ট মানে যে হচ্ছে রিয়াকশানে পার্টিসিপেট করে না, কিন্তু রিয়াকশানের রেটটা বাড়ায়। ক্যাটালিস্ট আর সাবস্টেন্সেস দ্যাট ডু নট পার্টিসিপেট ডাইরেক্টলি ইন দ্য রিয়াকশন বাট দে ইনক্রিজ দ্য রেট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন। হ্যাঁ, তো এবার কি হচ্ছে, যেই আমার কাছে ডি ব্লক মেটাল আছে ওগুলোর হচ্ছে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট আছে, আর যেহেতু ওদের কাছে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট আছে, ওটা ওদের অ্যালাউ করে টু ফর্ম আনস্টেবল ইন্টারমিডিয়েট কমপ্লেক্সেস যেটা রিয়াক্ট ইজিলি। দে প্রোভাইড, আর এটার একটা কারণ হলো, আরেকটা কারণ হচ্ছে দে প্রোভাইড লার্জ সারফেস এরিয়া ফ্রি, ওদের কাছে অনেক ফ্রি ভ্যালেন্সি থাকে। ফ্রি ভ্যালেন্সি মানে ওদের ভ্যালেন্সি ফ্রি হয়ে থাকে, মানে ওদের সাথে কেউ এসে বন্ড বানায়নি, মানে যে কেউ এসে ওদের সাথে বন্ড বানাতে পারবে। ওই রিয়াক্ট্যান্ট মলিকিউলস ক্যান অ্যাবজর্ব লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য। হ্যাঁ, এবার আমি বলছি ক্যাটালিস্ট কী করে। ক্যাটালিস্ট হচ্ছে রিয়াকশানের রেট বাড়ায়। রেট বাড়ানোর জন্য কী হয় ওদের, এবার ক্যাটালিস্টকে কী করতে হবে, ওদের অ্যাক্টিভেশন এনার্জি কমাতে হবে। অ্যাক্টিভেশন এনার্জি কী, মানে যেই এনার্জিতে আমাদের যে ইয়ে থাকে রিয়াকশান অ্যাক্টিভেটার, ওটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। তো এটাই ব্যাপার যে সারফেস এরিয়া কমায় দেয়, তো ফ্রি ভ্যালেন্সি থাকে ওদের কাছে, আর যেহেতু মলিকিউলরা অ্যাবজর্ব হয়ে যায়, ওদের অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়। এবার বলছে অ্যালয়েস কাকে বলে? হোমোজেনিয়াস সলিড সলিউশন অফ টু অর মোর মেটাল। হোমোজেনিয়াস সলিড মিক্সচার বা হোমোজেনিয়াস সলিড সলিউশন টু অর মোর মেটাল or a metal and a non-metal, they are usually formed by melting the components together and then cooling the mixture. What is amalgam? Amalgam মানে মার্কারি। amalgam is a specific type of alloy where one of the constituent metal is mercury. যেরকম হচ্ছে সোডিয়াম অ্যামালগাম মানে NaHG। মেথডস অফ প্রিপারেশন অফ KMnO4, এটা খুব ইম্পর্টেন্ট। মেথডস অফ প্রিপারেশন অফ KMnO4 খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেরকম ফিউশন KMnO4 কী করে প্রিপেয়ার করা হয়, যেরকম KMnO4 ইজ MnO2 মানে পাইরোলুসাইড। পাইরোলুসাইডকে হচ্ছে আমরা KOH দিয়ে ফিউজ করবো ইন দ্য প্রেজেন্স। আচ্ছা হ্যাঁ, পাইরোলুসাইড নিলাম, KOH নিলাম, পাইরোলুসাইড নিলাম, KOH নিলাম, O2 নিলাম, এখান থেকে কী ফর্ম হবে? পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট না, কিন্তু এটা হবে পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম ম্যাঙ্গানেট হচ্ছে K2MnO4। K2MnO4 তৈরি হলো। এবার কী হবে, এবার যে K2MnO4টা আমার কাছে তৈরি হলো, এবার আমাকে কী করতে হবে, আমাকে হচ্ছে এখান থেকে K2MnO4 আমি পেলাম, এবার এখান থেকে আমাকে কী করতে হবে, এখান থেকে হচ্ছে আমাকে KMnO4 বানাতে হবে। এটার জন্য K2MnO4 এর সাথে যদি আমি ক্লোরিন দিয়ে দিই, তাহলে এখান থেকে একটা K আর এখান থেকে একটা Cl চলে যাবে একসাথে, তো এখানে হয়ে যাবে KCl, আর এখানে থেকে যাবে KMnO4। ফিজিক্যাল প্রপার্টিজ অফ KMnO4, এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডার্ক পার্পেল হয়, মডারেটলি সলিবল ইন ওয়াটার হয়, তারপর এটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড হয়। ইট এক্সিবিটস টেম্পারেচার ডিপেন্ডেন্ট উইথ প্যারাম্যাগনেটিজম। হ্যাঁ, এটা হচ্ছে উইথ প্যারাম্যাগনেটিজম শো করে, কিন্তু ওটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তবে এরপরে আসছে হচ্ছে আমার কাছে হিটিং অফ KMnO4, মানে KMnO4 যেটা আমার কাছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওটাকে হিট করলে কী হয়, যখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে হিট করি তখন ওরা হচ্ছে বানায় পটাশিয়াম ম্যাঙ্গানেট আর পাইরোলুসাইড আর অক্সিজেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যখন আমরা হিট করি, এটা বানায় K2MnO4, মানে পটাশিয়াম ম্যাঙ্গানেট প্লাস পাইরোলুসাইড প্লাস অক্সিজেন।
পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে হিট করলে পটাশিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2কে পাইরোক্সাইড বলে আর অক্সিজেন গ্যাস। হোয়াই মানে MnO2 হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হবে অ্যাকচুয়ালি। হোয়াই HCl নট ইউজ টু অ্যাসিডিফাই KMnO4। হ্যাঁ, একটু আগে আমরা দেখলাম যে K2MnO4 সাথে Cl2 রিয়াক্ট করলে KCl ফর্ম হয়ে যায়। এবার এখানে কোশ্চেন আসছে একটু অন্যরকম, এটা হচ্ছে KMnO4কে আমরা HCl দিয়ে কেন অ্যাসিডিফাই করতে পারি না? নর্মালি আমরা হচ্ছে H2SO4 বা H+ এরকম দিয়ে রিয়াকশন দেখাই, কিন্তু HCl কেন ইউজ করি না? KMnO4 হচ্ছে অ্যাকচুয়ালি ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। If HCl is used for acidification, the KMnO4 will oxidize the chloride ions। হ্যাঁ, KMnO4 কী করবে, এদের কাছে যে ক্লোরাইড KMnO4 অক্সিডাইজ, এবার ক্লোরাইড আয়ন হয় Cl মাইনাস, KMnO4 এটাকে অক্সিডাইজ করে Cl2 বানিয়ে দিবে। এটা হয়ে গেলে দিস কনজিউমস দ্য পারম্যাঙ্গানেট মেকিং ইট ইউজলেস ফর দ্য ইন্টেন্ডেড হ্যাঁ, KMnO4 আমরা কেন নিই? ভলিউমেট্রিক টাইট্রেশন, মানে আমরা যখন টাইট্রেশন করি তখন আমরা KMnO4 নেই। এবার KMnO4কে অ্যাসিডিফাই করার জন্য আমরা যদি HCl নেই, তাহলে KMnO4 হচ্ছে ক্লোরিন Cl মাইনাস যে আয়নটা থাকবে, KCl মানে HCl মানে H+ আর Cl মাইনাস, এখানে Cl মাইনাস যে আয়নটা থাকবে এটাকে KMnO4 হচ্ছে Cl2 কনভার্ট করে দিবে। এখানে রিয়াকশনটা আমরা দেখতে পারি, MnO4 নিলাম আর এখানে H+ Cl মাইনাস নিলাম, এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ নিজে রিডিউস হয়ে যাবে, কিন্তু এখানে ক্লোরিনকে অক্সিডাইজ করে দিবে আর এখানে ওয়াটার ফর্ম হয়ে যাবে। মেথড টু ফর্ম K2Cr2O7 তৈরি করার মেথড কী? প্রথমে হচ্ছে আমরা ক্রোমাইট ওর নিব, এটা FeCr2O4, এটা হচ্ছে ক্রোমাইট ওর। এটার সাথে আমরা কী নিব? সোডিয়াম, এটার সাথে আমরা নিব সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, প্রথমে আমরা ক্রোমাইট নিলাম, তবে এটার সাথে নিলাম সোডিয়াম কার্বনেট, Na2CO3 সোডিয়াম কার্বনেট নিলাম। এটার আমরা অক্সিডেশন করলাম অক্সিজেনের প্রেজেন্সে। তো এখান থেকে ফর্মুলা আমার কাছে সোডিয়াম ডাইক্রোমেট, আমার লাগবে পটাশিয়াম ডাইক্রোমেট, কিন্তু আমি পেলাম সোডিয়াম ডাইক্রোমেট, আর এখানে Fe2O3 আর 8SO2। এবার এটাকে আমরা অ্যাসিডিফাই করব। এটাকে অ্যাসিডিফাই করলে কি হয়, এটা প্রথমে আমরা হ্যাঁ, এটা আমরা প্রথমে এটা ইয়েলো কালারের হবে, সোডিয়াম ডাইক্রোমেট পেলাম, এটা হচ্ছে ইয়েলো কালারের হবে। এবার সোডিয়াম ডাইক্রোমেট আমরা নিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোডিয়াম ডাইক্রোমেট না, তো সোডিয়াম ক্রোমেটকে আমরা নিলাম। সোডিয়াম ক্রোমেটকে আমরা যখন অ্যাসিডের প্রেজেন্সে অ্যাসিডের সাথে রিয়াক্ট করালাম, তো সোডিয়াম ক্রোমেট থেকে এটা সোডিয়াম ডাইক্রোমেট হয়ে গেল 2Na প্লাস আর H2O। এবার সোডিয়াম ডাইক্রোমেটকে KCl দিয়ে রিয়াক্ট করালাম, এটাকে KCl দিয়ে রিয়াক্ট করায় K2Cr2O7 2NaCl পেয়ে গেলাম। তারপর K2Cr2O7কে হিট করলে কী হয়? K2Cr2O7কে যদি আমরা হিট করি তাহলে এটা হচ্ছে K2CrO4 ফর্ম হয়, Cr2O3 ফর্ম হয়, CO2 ফর্ম হয়। এটা হচ্ছে ডিকম্পোজ হয়ে যায় অ্যাকচুয়ালি। K2Cr2O7 যেটা হয় এটা ডিকম্পোজ হয়ে, মানে এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ডিকম্পোজ হয়ে হয় পটাশিয়াম ক্রোমেট, আর Cr2O3 যেটাকে বলা হয় ক্রোমিক অক্সাইড, যেটা গ্রিন কালারের হয়, আর অক্সিজেন। জেনারেল কনফিগারেশন অফ ল্যান্থানয়েড, এটা আসতে পারে, এটা জেনারেল কনফিগারেশন আমাদের লাগবে। ল্যান্থানয়েড আমরা জানি কি হয়, এখানে F থাকে, D থাকে, S থাকে, 4F 5D 6S, এটা আমরা জানি। 4F হচ্ছে 1 to 14 হয় সব জায়গায়, 5D, কিন্তু এখানে 5D হচ্ছে 0 থেকে 1 হয়। নর্মালি আমরা 5D দেখি যে 1 থেকে 10 হয়, কিন্তু ল্যান্থানয়েডের জন্য 5D হচ্ছে 0 থেকে 1 হয়, আর 6S এখানে 2 হয়। নর্মালি আমরা দেখি যে 6S 1 থেকে 2 হয়, কিন্তু এখানে 6S 2 হবে, মানে আমি প্রথমে 6S-এ 2টা ইলেকট্রন দিয়ে দিব। আমার 5D-তে হচ্ছে আমি শুধু হয় 0 না হয় 1টা ইলেকট্রন দিব, আর 4F-এ হচ্ছে আমি 1টা থেকে 14টা ইলেকট্রন দেব। এক্সপ্লেইন অ্যালয় ফর্মেশন বাই ল্যান্থানয়েড, মানে ল্যান্থানয়েড কী করে অ্যালয় ফর্ম করে। Explain alloy formation by lanthanide. Lanthanide কী করলে alloy ফর্ম করে? বিকজ অল ল্যান্থানয়েডস হ্যাভ ভেরি সিমিলার অ্যাটমিক সাইজেস। আমরা যখনই ল্যান্থানয়েড দেখি তো মোস্ট অফ দ্য ল্যান্থানয়েডের কী হয়, অ্যাটমিক সাইজ সেম হয়। কেন? কারণ ওদের হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন হয়, ল্যান্থানয়েড কন্ট্রাকশনের জন্য ওদের অ্যাটমিক সাইজ সেম হয়। আর অবভিয়াসলি কারো যদি অ্যাটমিক সাইজ সেম হয় তাহলে আমরা ইজিলি ওদের অ্যালয় বানাতে পারবো। দে ক্যান ইজিলি রিপ্লেস ইচ আদার ইন ক্রিস্টাল ল্যাটিস। ওদের যে ক্রিস্টাল ল্যাটিস হয়, ক্রিস্টাল ল্যাটিসে ওরা ইন্টারচেঞ্জ হয়ে যেতে পারবে। দিস মেক্স দেম এক্সিলেন্ট ফর ফর্মিং সলিড সলিউশন অ্যালয়স উইথ ইচ আদার উইথ ট্রানজিশন মেটালস লাইক আয়রন। হোয়াট ইজ মিস মেটাল? এটাও ইম্পর্টেন্ট আছে। মিস মেটাল কী আর ওটার ইউজেস, এটা ইম্পর্টেন্ট আছে। মিস মেটাল কী আর ওটার ইউজেস ইম্পর্টেন্ট আছে এটা।
মিশ মেটাল কী হয়, ওয়েল নোন অ্যালয় অফ ল্যান্থানয়েড। মিশ মেটাল যেটা আমাদের থাকে ওটা হচ্ছে ওয়েল নোন অ্যালয় অফ ল্যান্থানয়েড। ইট কনসিস্ট অফ এ ল্যান্থানয়েড মেটাল। মিশ মেটালে হচ্ছে 95% ল্যান্থানয়েড থাকবে, 5% আয়রন থাকবে, আর কিছুটা সালফার, কার্বন, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম থাকবে। এটা ইউজেস হচ্ছে ইট কম্বাইন্ড উইথ ম্যাগনেশিয়াম, এটাকে ম্যাগনেশিয়ামের সাথে রিয়াক্ট করায় স্ট্রং আর লাইট ওয়েট বুলেট তৈরি হয়, শেল তৈরি হয়, আর লাইটারের ফ্লিন্ট তৈরি হয়। ফ্লিন্ট ইন গ্যাস লাইটার। গ্যাস লাইটার যে আমরা দেখি গ্যাস জ্বালানোর জন্য যেটা আমরা লাইটার ইউজ করি, ওখানে যে ফ্লিন্ট হয় ওটা এখান থেকে তৈরি হয়। শেল এখান থেকে তৈরি হয় বুলেট, যেটা বন্দুকের বুলেট ইউজ হয় ওটা এটা দিয়ে তৈরি হয় যখন এটাকে আমরা ম্যাগনেশিয়ামের সাথে কম্বাইন করি। তাহলে এটা মনে রাখতে হবে, মিশ মেটাল হচ্ছে অ্যালয় অফ ল্যান্থানয়েড। 95% ল্যান্থানয়েড মেটাল থাকে, 5% আয়রন থাকে, ট্রেসেস অফ সালফার, কার্বন, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এখান থেকে পাই। হয় এ ব্লক এলিমেন্টার কালার, এটা খুবই ইজি কারণ এইসব ট্রানজিশন হয় এখানে। মোস্ট ট্রাইভ্যালেন্ট lanthanide ions are colored. Most trivalent lanthanide ions are colored because in solid state and in aqueous solutions this is due to presence of partially filled F orbital. যেহেতু F orbital partially filled হয় তো এখানে হচ্ছে FF transition দেখা যায়। When light falls on them, electrons undergo FF transition, absorbing specific wavelength of visible light and transmitting the complementary color. মানে আমরা যেরকম ডি ব্লকে ডিডি ট্রানজিশন দেখেছিলাম সেরকম এফ ব্লকে হচ্ছে এফএফ ট্রানজিশন হয় ল্যান্থানয়েডের, কারণ ল্যান্থানয়েডে হচ্ছে ওদের আনপেয়ার ইলেকট্রন থাকে, আর মানে আনপেয়ার ইলেকট্রন মানে কি প্রেজেন্স অফ পার্শিয়ালি ফিল্ড এফ অরবিটাল থাকে। তো এদের উপর যখন আমরা মানে যে কোনো ওয়েভলেন্থ মানে যখন আমরা লাইট ফেলি তখন এরা হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ ওয়েভলেন্থ, যেটা একটা স্পেসিফিক ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে আর ভিজিবল লাইট থেকে আর হচ্ছে ট্রান্সমিট করে দেয় ওদের কমপ্লিমেন্টারি কালার। ওয়াইল ল্যান্থানয়েডস আর হাইলি ইলেকট্রোপজিটিভ। ইলেকট্রোপজিটিভ মানে কি, ইলেকট্রোনেগেটিভ মানে হচ্ছে যে ইলেকট্রনকে নিজের দিকে টানে, আর ইলেকট্রোপজিটিভ মানে হচ্ছে যে ইলেকট্রনকে নিজের থেকে দূরে সরায় দেয়। ল্যান্থানয়েডস হ্যাভ রিলেটিভ লার্জ অ্যাটমিক সাইজ। হ্যাঁ অবভিয়াসলি যার অ্যাটমিক সাইজ বেশি হবে তার আয়োনাইজেশন এনার্জি অবভিয়াসলি লো হবে। ল্যান্থানয়েড আমরা দেখি যে ল্যান্থানয়েড একদম পিরিয়ডিক টেবিলের লাস্টে থাকে, তো একদম ওদের 4f ইলেকট্রন, মানে ওদের এফ ব্লক হচ্ছে অকুপাইড হয়ে থাকে। মানে এফ ব্লককে যদি কারো ইলেকট্রন থাকে মানে ওরা অনেক বড় সাইজের হয়, ওদের অ্যাটমিক নাম্বার হচ্ছে অনেক বেশি হয়। তো এটার জন্য কি হয়, ওদের এত বড় সাইজ থাকে ওদের, যে ওদের থেকে ইলেকট্রন বের করা খুবই ইজি, মানে অল্প একটু হিট দিবে ওদের থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। তো ল্যান্থানয়েডস have relatively large atomic size and low ionization enthalpy comparable to that of calcium. Therefore, they can easily lose their 3 outermost electron to form Ln3+ ion, making them highly reactive and electropositive. Some uses of actinoid. আচ্ছা, অ্যাক্টিনয়েডের কিছু ইউজ, যেরকম ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এগুলো হচ্ছে নিউক্লিয়ার ফিউয়েল হিসাবে ইউজ হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। প্রোডাকশন অফ নিউক্লিয়ার ওয়েপনে ইউজ হয় থোরিয়ামের কাজ কি, ম্যানুফ্যাকচার অফ গ্যাস ম্যান্টেল অ্যান্ড অ্যাজ এ ফুয়েল ইন স্পেশালাইজ অ্যাটমিক রিঅ্যাক্টর। আচ্ছা, এটা আমরা জানি যে হচ্ছে অ্যাক্টিনয়েড বা ল্যান্থানয়েড যেগুলো হয় এগুলো সব হচ্ছে রেডিও অ্যাক্টিভ হয়। অ্যাক্টিনয়েড যেরকম পিওরলি রেডিও অ্যাক্টিভ হয়, যেরকম ইউরেনিয়াম, এটা তো সবাই জানে যে ইউরেনিয়াম কেন ইউজ হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ হয়, নিউক্লিয়ার রিঅ্যাক্টারে ইউজ হয়, নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে ইউজ হয়, মানে সব নিউক্লিয়ার, তারপর হচ্ছে ওই অ্যাটমিক রিঅ্যাক্টার, নিউক্লিয়ার ওয়েপন প্রোডাকশন, নিউক্লিয়ার ফিউল, তারপর নিউক্লিয়ার এনার্জি তৈরি হয়। থোরিয়ামটা কী হবে, থোরিয়াম আমরা জানি যেটা হচ্ছে অ্যাটমিক রিঅ্যাক্টারে ইউজ হয় ফুয়েল হিসাবে। আর কি হয়, ম্যানুফ্যাকচার অফ ইনক্যান্ডিসেন্ট গ্যাস মেন্টেল। ডিফারেন্সিয়েট বিটুইন ল্যান্থানয়েড অ্যান্ড অ্যাক্টিনয়েড। ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েডের ডিফারেন্সিয়েট কী, ল্যান্থানয়েডে 4f অরবিটাল হচ্ছে প্রোগ্রেসিভলি ফিল্ড হয়, আর অ্যাক্টিনয়েডে 5f অরবিটাল প্রোগ্রেসিভলি ফিল্ড হয়। মানে আমরা 4f অরবিটাল ইলেকট্রন দিই ল্যান্থানয়েডে, অ্যাক্টিনয়েডে হচ্ছে 5f অরবিটাল দিই। ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট ইজ +4, মোস্ট কমন +3। শো হায়ার অক্সিডেশন স্টেট, +4 দেখায়, +5 দেখায়, +6 দেখায়, +7 দেখায়, বিকজ 5f67s লেভেলস হ্যাভ কম্পারেবল এনার্জি। কারণ 5f 60 আর 7s এদের যে এনার্জি হয় ওগুলো হচ্ছে কম্পারেবল বলতে প্রায় সেম এক্সেপ্ট ফর প্রোমেথিয়াম PM, দে আর নন রেডিও অ্যাক্টিভ। আচ্ছা হ্যাঁ, ল্যান্থানয়েড কিন্তু মেনলি নন রেডিও অ্যাক্টিভ হয়। Lanthanoids are mainly non-radioactive except PM. PM মানে promethium, and all actinoids are radioactive. They have laser tendency to form coordinate complex. Lanthanoid কিন্তু coordinate complex আমরা সাধারণত দেখি না যে বানায়, আর they have much greater tendency to form coordinate complex. কিন্তু actinoidকে আমরা দেখেছি coordinate complex বানাতে। তো এটা আমাদের হচ্ছে DNA ব্লকের ইম্পর্টেন্ট কোশ্চেন শেষ হয়ে গেল।